সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব বিখ্যাত ঐতিহাসিক মিনহাজউদ্দিন সিরাজ সম্পর্কে। তার জন্ম 1193 সালে। তার পুরো নাম আবু উমর মিনহাজউদ্দিন উসমান। তার পিতার নাম সিরাজউদ্দিন। তিনি ঘুরি রাজধানী সরফিরোজগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ঘুরি সুলতানের অধীনে কাজীর পদে নিযুক্ত ছিলেন। তার কর্মজীবনে যদি বলা যায়, তিনি প্রথমে উমর আসাদউদ্দিন কোবাসার দরবারে যোগদান করেছিলেন। কোবাসা তাকে কাজী এবং পরবর্তীতে বিখ্যাত ফিরোজী মাদ্রাসার অধ্যক্ষ পদে নিযুক্ত করেছিলেন। কোবাসার নিকট থেকে শামসুদ্দিন ইলতুৎমিশ মুলতান দখল করে নিলে তিনি মেনহাজ দিল্লিতে চলে আসেন এবং দিল্লিতেও তিনি একাধারে ইমাম, কাজী, খতিব প্রভৃতি পদে নিযুক্ত ছিলেন। 1237 সালে তাকে দিল্লির নাসিরিয়া মাদ্রাসার অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছিল। সুলতান নাসিরউদ্দিন মোহাম্মদের রাজত্বকালে তিনি দিল্লির কাজী থাকা অবস্থায় তার বিখ্যাত গ্রন্থ তবাকাত রাসূলী রচনা সম্পন্ন করেন এবং ক্ষমতার সুলতানের নামে এটি উৎসর্গ করেন। 1242 খ্রিস্টাব্দে কারায় মালিক ইজ্জুদ্দিন তুগলক খানের সঙ্গে তার দেখা হয়। অতঃপর তিনি বাংলার রাজধানী লখনৌতে চলে আসেন। উড়িষ্যার বিরুদ্ধে অভিযানে তিনি তোয়ান খানের সঙ্গে যোগ দেন এবং লখনৌতে অধিকার নিয়ে তার পৃষ্ঠপোষক তোয়ান খান ও উত্তর গভর্নর মালিক তামার খান কিরানের মধ্যে যখন বিবাদ বাধে, তখন তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছিলেন। তিনি ঘুর, গজনি, জারাঞ্জ, কোহিস্তান ছাড়াও ভারতের লাহোর, মুলতান, গোয়ালিয়র, উচ, আমরোহ, কৌল, লখনৌ প্রভৃতি স্থান ভ্রমণ করেছিলেন। তার তবাকাত নাসিরি গ্রন্থটি সুলতান নাসিরউদ্দিনের নামে নামকরণ করা হয়েছে। মিনহাজউদ্দিন সিরাজ এটি 1260 সালে সমাপ্ত করেছেন। 23টি খণ্ডে বা তবকায় এটি বিভক্ত। বিষয়বস্তুর দিকে তাকালে আমরা দেখব, প্রথম অধ্যায়ে পূর্ববর্তী নবী, রাসূল, বিভিন্ন গোত্র, সমাজপতি ঈসা আলাইহিসসালাম, ইসমাঈল আলাইহিসসালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বপুরুষ এবং তার ইন্তেকাল পর্যন্ত তার জীবনী আলোকপাত করেছেন। দ্বিতীয় অধ্যায়ে আলী বংশধর, খুলাফায়ে রাশিদুন, আশারে মুবাশশিরা। তৃতীয় অধ্যায়ে বনু উমাইয়া রাজবংশ। চতুর্থ অধ্যায়ে আব্বাসীয় রাজবংশ। পঞ্চম অধ্যায়ে পারস্যের ইতিহাস। ষষ্ঠ অধ্যায়ে ইয়ামানের রাজাদের ইতিহাস। সপ্তম অধ্যায়ে তাহারিদের ইতিহাস। অষ্টম অধ্যায়ে সাফারিদের ইতিহাস। নবম অধ্যায়ে সামানিদের ইতিহাস। দশম অধ্যায়ে বুয়াইদদের ইতিহাস। একাদশ অধ্যায়ে গজনীদের ইতিহাস। 12 অধ্যায়ে পারস্যের সেলজুকদের ইতিহাস। 13 অধ্যায়ে সানজারিয়া রাজন্যবর্গের ইতিহাস। 14 অধ্যায়ে নিমরুদ সিজিস্তানের ইতিহাস। পঞ্চম অধ্যায়ে কুর্দি সুলতানদের ইতিহাস। 16 অধ্যায়ে খাওয়ারিজমদের ইতিহাস। 17 অধ্যায়ে শামসাবানীয় ঘুর সুলতানদের ইতিহাস। 18 বামিয়ান ও তুখারিস্তান শামসাবানীয় শাসকদের ইতিহাস। 19 অধ্যায়ে গজনি শামসাবানীয় সুলতানদের ইতিহাস। 20 অধ্যায়ে ভারতীয় মজিয়া সুলতানদের ইতিহাস। 21 অধ্যায়ে দিল্লির শামসি সুলতানদের ইতিহাস। 22 অধ্যায়ে গ্রন্থকারের সময়কাল পর্যন্ত শামসি বংশের সবচেয়ে বিশিষ্ট বিগত শাসকদের পরিচয় প্রদান করেছেন এবং 23 অধ্যায়ে ভারতে মঙ্গল অনুপ্রবেশ সম্পর্কে আলোচনা করেছেন। তার ইতিহাস সূচক প্রকৃতি। মিনহাজ-ই-সিরাজ ইতিহাসচর্চা ছিল বিষয়ভিত্তিক। নবী, রাসূল, শাসক, রাজবংশ, বিভিন্ন নরগোষ্ঠী সম্পর্কে তিনি আলাদাভাবে তুলে ধরেছেন। বিশেষ বৈশিষ্ট্যের দিকে তাকালে দেখব, তিনি ইলতুৎমিশের 25 জন অমাত্য সম্পর্কে লিখেছেন, বিশেষ করে তাদের কর্মদক্ষতা, জীবনী এবং প্রজ্ঞা সম্পর্কে লিখেছেন। সুলতান রাজার যোগ্যতার প্রতি ইলতুৎমিশের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেছেন তার গ্রন্থে। বখতিয়ার খলজির বাংলা বিজয় সম্পর্কে তিনি লিখেছেন। তিনি বাংলা বিজয়ের 40 বছর পর এখানে আসেন এবং বখতিয়ার খলজির ওই অভিযানের প্রত্যক্ষদর্শী সৈনিক শামসামউদ্দৌলার নিকট থেকে তথ্য নিয়ে বর্ণনা করেছেন। লক্ষণ সেনের বদান্যতা সম্পর্কে লিখেছেন, এমনকি তিনি তাকে দাতা হাতেম তাই এবং কুতুবউদ্দিনের সাথেও তুলনা করেছেন। গিয়াসউদ্দিন ওয়াজখলজির প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে তিনি লিখেছেন। এ লক্ষ্যে গঙ্গা ও করতোয়ার মতো বড় বড় নদীতে যুদ্ধজাহাজ ও নৌঘাঁটি নির্মাণের পদক্ষেপ নিয়েছিলেন বলে জানা যায়। সমালোচনা বলি, তিনি 25 জন অমাত্য সম্পর্কে লিখলেও সে সময়কার প্রসিদ্ধ অমাত্য কুতুবউদ্দিন হাসান গনি সম্পর্কে কিছু লেখেন নাই। মিনহাজের বিশেষ পৃষ্ঠপোষক গিয়াসউদ্দিন বলবন অনুগ্রহ লাভে কোনো কোনো ক্ষেত্রে এ ঘটনার সঠিক প্রকৃতি আড়াল করতে অথবা বাঁকাভাবে উপস্থাপন করতে দেখা যায়। রাজিয়ার প্রতি ইলতুৎমিশের ভবিষ্যদ্বাণী তার সকল উত্তরাধিকারীদের নিন্দা করা শামিল বলে অনেকে মনে করেছেন। মূল্যায়ন হিসেবে যদি আমরা বলি, ফিরিস্তা ও অন্যান্য ঐতিহাসিকগণ এই ইতিবৃত্তটিকে উচ্চ প্রামাণিক অসাধারণ গ্রন্থ হিসেবে তুলে ধরেছেন। মাউন্ট স্টুয়ার্ট এলফিনস্টন সর্বোচ্চ খ্যাতিসম্পন্ন গ্রন্থ হিসেবে এটিকে উল্লেখ করেছেন। চার্লস স্টুয়ার্ট এই ইতিবৃত্তকে খুবই মূল্যবান, ভেরি ভ্যালুয়েবল বুক হিসেবে তার গণ্য করে তার হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থে যথেষ্ট ব্যবহার করেছেন বলে জানা যায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।